নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপি কথায়। আজ শোনাবো গৌরীদের রচিত গল্প দিবা। গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প দিবা। অনেকগুলো ছেলে মেয়ে হয়ে যখন থাকলো না, তখন মণিমালা দেবী ঠিক করলেন এবার যে আসবে তাকে দীনবন্ধুর পায়ে সমর্পণ করবেন। করলেনও তাই। সদ্যজাত পুত্র সন্তানকে দীনবন্ধুর পায়ের তলায় শুয়ে বললেন, এ তোমার সন্তান, তুমি একে দেখো। ওর নাম দিলাম দীনবন্ধু পদাশ্রিত বসু। পরের বছর আবার এক পুত্র, এরও নাম তিনি দিলেন গদাধর পদাশ্রিত বসু। তারপর মণিমালা দেবী স্বয়ং গদাধরের পাদপদ্মে স্থান পেলেন, নয়তো দীনবন্ধু হয়তো নিজেই এক গাদা এন্ডাগন্ডা নিয়ে পাগল হয়ে যেতেন। যা হোক, গদাধরের পায়ে থেকে দু ভাই বেশ সুস্থ শরীরেই বেড়ে উঠতে লাগলো। কিন্তু নামটা বড্ড বড় বলে প্রতিবেশী আত্মীয় স্বজন ওদের ডাকতে লাগলো দিবা আর গবা বলে। স্বভাবতই বসু পদবিটা কবে যেন বাসু হয়ে গিয়েছিল। তা হোক, দু ভাই কিন্তু বড় সাদামাটা সোজা সরল মানুষ। একজনের বয়স এখন 40, অন্যজনের 39। দুজনেই চাকরি করে একটা বেসরকারি অফিসে, তবে পার্মানেন্ট হয়নি। বাবাও গেছেন সদ্য, সুতরাং বাড়িতে এই দু ভাই ছাড়া আর কেউ নেই। পাড়া প্রতিবেশী এসে ধরল, বউ ছাড়া কি আর সংসার চলে? তোমরা বিয়ে করো। দিবা চিরকালই একটু গোয়ার, বলল, আমি বড়, ছোটর বিয়ে দিয়ে তবে বিয়ে করব। ছোট একটু ভালো মানুষ, বিশেষ আপত্তি তুলল না, তবে দাদাকে দিয়ে একটা শর্ত করিয়ে নিল। বলল, সামান্য খরচে নমনম করে বিয়ে হবে, নইলে নয়। অনেক তর্কাতর্কির পর ঠিক হলো, ঠিক আছে, এখন শুধু রেজিস্ট্রি হোক। 1 বছর পর চাকরি পার্মানেন্ট হলে বিবাহ বার্ষিকীতে ভালো করে খাওয়ানো হবে। দেখতে দেখতে 1 বছর ঘুরল। দিবা নেচে উঠল। কথা ইস কথা, বন্ধু বান্ধবদের একটা ভোজ দিতেই হবে। তাছাড়া বউটারও তো কিছু পাওনা আছে, তাকে কেন বঞ্চিত করে? ঠিক হলো সব মিলিয়ে 100 জনকে নিমন্ত্রণ করা হবে। অনুষ্ঠানে ত্রুটি নেই। সাদা কার্ড ছাপানো হলো, বড় সাদা খাম এলো। গভীর রাত পর্যন্ত বসে তাতে দিবা নামও লিখল। ঠিক করলো সবাই তো কাছে পিঠে অনুষ্ঠানের 4-5 দিন আগে কুরিয়ারের সব চিঠি পাঠিয়ে দেবে। গবা একবার বলতে এসেছিল, চিঠিগুলো কি আমি পাঠিয়ে দেব? চোখ পাকিয়ে দিবা বলেছিল, নির্লজ্জ বেহায়া, নিজের বিবাহবার্ষিকীর চিঠি নিয়ে নিজেই যাবি নাকি? গবা পালিয়ে বাঁচে। দিবা সব কাজ নিজে করে, কাউকে তার বিশ্বাস হয় না। কি জানি কে কি করবে। এমনকি কোথায় বউ বসবে তার পাশে একটা বড় ট্রাঙ্ক পর্যন্ত সে এনে রেখেছে। সবাই আসবে, জিনিস দেবে, ওর ভেতরেই রাখা হবে, নয়তো এদিক ওদিক হতে পারে। নিজেই গেল হালুইকর বামুনের সঙ্গে কথা বলতে। মাতব্বরের মতো বলতে লাগলো, এই দেখো ঠাকুর, পয়সার কথা ভেবো না, সেরা খাওয়া হওয়া চাই। হালুইকর মাথা নেড়ে বলে, নিশ্চয়ই নিশ্চয়ই বাবু, বিরিয়ানি রোল সব করব, দেখবেন সবাই কত তারিফ করবে। 60 টাকা পাতা কি কম হলো? দিবা চট করে হিসেব করে নিল, 100 লোকের জন্য শুধু খেতেই 6000, তাহলে অন্য খরচা নিয়ে তো ফতুর। একটু আমতা আমতা করে দিবা বলল, দেখো ঠাকুর, বেশি খাইয়ে মানুষকে ভোগাতে আমি রাজি নই, ওটা কমাও। হ্যাঁ, তবে আবার খারাপ যেন না হয়। ঠাকুর চালাক লোক, বললে, তবে ওটা 50 করুন। গম্ভীর হয়ে দিবা বলল, আরও একটু কমাও। ঠাকুর বলল, 40-এর কম হয় না, বিশেষ করে বিরিয়ানি।
দিবা বলল, বিরিয়ানির মতো এত রিচ রান্না কেউ গরমকালে খায়? ওটা তুমি বাদ দিয়ে স্রেফ লুচিতে চলে এসো। এলুম, বলল ঠাকুর, কিন্তু তাতেও ৩৫ টাকার কম আর আনতে পারছি না। দিবা ওটাকে শেষ পর্যন্ত ৩০-এ নামিয়ে বলল, তাও বেশি হলো। সন্ধেবেলা দিবা বসে নিজের ঘরে কাজ করছে। হঠাৎ লোডশেডিং। ঘরে ঢুকলো গবা, বলল, দাদা তুমি তো যত ঝামেলা করছো, এক গাদা টাকা খরচও তো হচ্ছে, কিন্তু জেনারেটরের কি করছো? এতগুলো লোক খেতে বসবে আর আলো নিভে যাবে, তা কি হয়? চট করে আরও ২০০ টাকা বাজেটের সঙ্গে যোগ করে ফেললো দীনবন্ধু। বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, জেনারেটর তো চাই। তা তুমি বলবে না আমি? গবা বলল, না না, আমি বলে রাখছি, একটা কিছু অন্তত করি। গবা ঘর থেকে বেরিয়ে যেতে গজগজ করে উঠল দিবা, যা সব দায়িত্বহীন, কি করে দেখি। ইতিমধ্যে আরও খরচ বেড়েছে। নতুন বউ যে বসবে, একটা থ্রোন চাই, ফুলের গয়না চাই, গুছিয়ে তো বেশ ভালো খরচ হচ্ছে। দিবা প্রায় খাতা পেন্সিলে হিসেব করছে। কত দিকে কত দায়িত্ব তার এখন, দম নেবার ফুরসত নেই। দেখা গেল বিবাহ বার্ষিকীতে সানাইও বাজছে, কোনো ত্রুটি নেই। পাড়ায় বেরোতে দু একজন হেসে বলল, কি দাদা, নিজে বিয়ে করছেন নাকি? দিবা হাসল, বলল, সেটা বোধহয় এ জন্মে হলো না। যাক, তোমরা আসছো তো? ওরা কেমন যেন একরকম করে মাথা নেড়ে হাওয়া হয়ে গেল। দিবা অবাক হলো, ভাবল, দেবার ভয়ে আজকাল বোধহয় লোকে আর নেমন্তন্ন খাচ্ছে না। ধারণাটা দৃঢ় হলো সন্ধ্যের পর। প্রায় ৯টা বাজে, তখনও কেউ আসেনি, একমাত্র বৌমার বাবা মা আর ভাইটা ছাড়া। রাত 10টা, কেউ এলো না। বেয়াই বেয়ানরা খেয়ে চলে গেল। বৌমা রাগ করে বেনারসি খুলে ৮ পৌড়ে শাড়ি পরে খাটের ওপর শুয়ে ফোঁপাতে লাগলো। গম্ভীর হয়ে দিবা বসেছিল ঘরে। এত বড় অপমান! এত করে চিঠিতে লেখা হলো পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনা করবেন, তাও এলো না কেউ। ঘরে ঢুকলো গবা, বলল, ঠাকুররা টাকা চাইছে, চলে যাবে, আমি দিয়ে দেব। মাথা প্রচণ্ড গরম ছিল দিবার। বলল, খবরদার নয়, সব খরচ আমার, এটা আমার ডিউটি। কেউ না আসুক, আমি একা সব খাবো। গবা বলল, এই এত সব খাবার 100 জনের মতো? দিবা বলল, 10 দিন ধরে খাবো, তুমি যাও ঠাকুরদের টাকা দিয়ে বিদে করে এসো। গবা আর কথা বাড়ালো না। দিবা তার টেবিলের সামনে রাখা চেয়ারে গিয়ে বসে। ডান দিকের টানাটা টানলো টাকা দেওয়ার জন্যে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড এক আর্তনাদ, গবা! ছুটে এলো গবা দিবার কাছে। সে ভাবল, সাপ নাকি কাঁকড়া বিছে কামড়ালো দাদাকে। ছুটে এসে বলল, কি দাদা, কি হলো? দিবার চোখ মুখ সাদা। ড্রয়ার থেকে এক গোছা খাম তুলে গবার দিকে এগিয়ে ধরল। গবা দেখল সাদা খামের ওপর বড় বড় করে নিমন্ত্রিত অতিথিদের নাম লেখা লাল কালিতে। বেশ কিছুক্ষণ চুপচাপ। গবা ধপ করে মাটিতে বসে পড়ল। ফিসফিস করে বলল, নেমন্তন্নই হয়নি। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।